হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। শুভ সকাল সকলকে। জিকে জিএস এর 55 নম্বর প্র্যাকটিস সেটে ইম্পর্টেন্ট বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষাতে রেল, এসএসসি এবং ডব্লিউপি কেপি সহ অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই কাজে আসবে। শুরু করি তাহলে আজকের পর্বটি। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দ্য ওয়ে অফ সলিউশন, টিডব্লিউএস একাডেমি এবং টিডব্লিউএস স্মার্ট এই সমস্ত চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সেখানে কিন্তু তোমাদের রুটিন অনুযায়ী আমাদের ক্লাস করানো হয়। আর প্রতিদিনের রুটিন যদি তোমরা পেতে চাও ক্লাসের, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হয়ে যাবে। চলো, প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো, এটার উত্তর সকলে কমেন্ট করে জানিয়ে ফেলো। প্রথম প্রশ্নের উত্তর কি হচ্ছে? বায়োডাইভার্সিটি হটস্পট, বর্তমানে আমাদের ভারতে কতগুলি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? তো এটার উত্তর করো, ভারতে বর্তমানে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কত? অপশন রাইট অ্যান্সার হচ্ছে 4টি। ভারতে কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পট বর্তমানে আছে। কি কি বায়োডাইভার্সিটি হটস্পট একটু লিখে নাও। বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে আমাদের ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে পশ্চিমঘাট একটা, পশ্চিমঘাট বায়োডাইভার্সিটি হটস্পট, সুন্দাল্যান্ড, সুন্দাল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পট, ইন্দো বর্মা বায়োডাইভার্সিটি হটস্পট, ইন্দো বর্মা বায়োডাইভার্সিটি হটস্পট, এবং আরেকটা হচ্ছে পূর্ব হিমালয়। এই 4টি বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে আমাদের ভারতে অবস্থিত। বায়োডাইভার্সিটি হটস্পট মানে যেখানে বেশি পরিমাণে স্পিসিস বা বেশি পরিমাণে উদ্ভিদ এবং তোমার প্রাণীদের জনজাতি দেখতে পাওয়া যায়, সেই অঞ্চলটাকে বায়োডাইভার্সিটি হটস্পটের কিন্তু অন্তর্গত করা হয়। বর্তমানে ভারতে এই 4টি আছে। কবে জিএসটি দিবস পালন করা হয়? ভারতে জিএসটি দিবস কবে পালিত হয়? একটা দারুণ প্রশ্ন। জিএসটি দিবস, জিএসটি হচ্ছে কি একটা ট্যাক্স, তাই না? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটাই বলা হয়। তো এই যে জিএসটি, এই জিএসটিটা, এটার একটা দিবস পালিত হয় কবে? অ্যান্সার হচ্ছে 1 জুলাই জিএসটি দিবস পালিত হয়। 1 জুলাই, কারণ 2017 সালে, 2017 সালে ফার্স্ট ফার্স্ট জুলাই ভারতে ভারতে জিএসটি চালু হয়। তো এটা কিন্তু পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে যে জিএসটি কবে চালু হয়েছিল। এটা 1 জুলাই চালু হয় 2017 সালে। অলরাইট। এরপরে, কোনো বস্তু থেকে জল অপসারণের প্রক্রিয়াকে কি বলা হয়? যদি একটা বস্তু থেকে জল বার করে দেওয়া হয়, সেই জল অপসারণের পদ্ধতিটাকে কি বলা হয়? কোনো বস্তু থেকে জল অপসারণের পদ্ধতিটাকে আমরা কি বলে থাকি? এটাকে বলা হয় নিরুদন। নিরুদন হচ্ছে জল অপসারণের প্রক্রিয়াকে বলা হয়। বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন এ কে ফজলুল হক, চিত্তরঞ্জন দাস, সতীনাথ ভাদুড়ী, মুজফ্ফর আহমেদ। বাংলায় কে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? প্রথম ব্রিটিশ প্রাদেশিক যখন নির্বাচন হতো, ব্রিটিশ প্রাদেশিক নির্বাচনে প্রথম বাংলায় যে দল সরকার গঠেছিল সেটা হচ্ছে বাংলার কৃষক প্রজা পার্টি। এটা একটু মনে রাখবে। প্রাদেশিক সরকারের প্রথম যখন ভোট হয়েছিল ব্রিটিশ ভারতে, তখন বাংলায় কৃষক প্রজা পার্টি ক্ষমতা এসেছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন এ কে ফজলুল হক। তো এ কে ফজলুল হক হচ্ছে আমাদের পরাধীন ভারতের কিন্তু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, এই এ কে ফজলুল হক মুখ্যমন্ত্রী বা গভর্নর, যাই হোক, তিনি ছিলেন তৎকালীন সময়ে। এই বাঁধগুলির মধ্যে কোনটি দামোদর উপত্যকা বা দামোদর প্রকল্পের অংশ? এর মধ্যে কোন বাঁধটি দামোদর উপত্যকা প্রকল্পের অংশ? তিলাইয়া বাঁধ, মাইথন ও পাঞ্চেত বাঁধ, মাইথন কোনার ও তিলাইয়া, নাকি পাঞ্চেত মাইথন কোনার তিলাইয়া? অর্থাৎ এখানে লাস্টের অপশনটা যেটা দেখা যাচ্ছে, এখানে সবগুলোর নামই দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 3টে অপশনে যা বলা হয়েছে, লাস্টের অপশনে সব একত্রে দেওয়া হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন এর অন্তর্গত হচ্ছে পাঞ্চেত, মাইথন, কোনার, তিলাইয়া, এই সবগুলোই হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি, দামোদর উপত্যকা প্রকল্পের আন্ডারে আসে। আচ্ছা, ডিভিসি হচ্ছে, এটা একটু মনে রাখবে, স্বাধীন ভারতের প্রথম নদী পরিকল্পনা।
স্বাধীন ভারতের প্রথম নদী পরিকল্পনার নাম কি ছিল? দামোদর ভ্যালি কর্পোরেশন। আচ্ছা, ডিভিসি এটা 1948 সালে পরিকল্পনাটি শুরু হয়। এরপরের প্রশ্ন, কোন সালে ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? বর্তমানে 18 বছর বয়স হলে সকলে ভোট দেওয়ার জন্য যোগ্য বয়স কিন্তু অর্জন করে, অর্থাৎ ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করে 18 বছর বয়স হলে। কিন্তু এটা একটা সময় পর্যন্ত 21 বছর ছিল, তো 21 বছর থেকে কমিয়ে 18 বছর কবে করা হয়েছে? 21 বছর থেকে কমিয়ে ভোটদানের বয়স 18 বছর করা হয়েছিল কোন সালে? 1989 অর্থাৎ 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সংবিধান সংশোধনীর মাধ্যমে। গুড। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব কি বলা হচ্ছে। দ্য গান্ধী ছবিটির পরিচালক কে ছিলেন? দ্য গান্ধী ছবি, এই ছবিতে পোশাক পরিচ্ছদে অর্থাৎ এই ছবিতে কস্টিউম ডিজাইন বা পোশাক ডিজাইনের জন্য পোশাক ডিজাইন করেন এই ছবিতে তিনি হচ্ছেন ভানু আথাইয়া। ভানু আথাইয়ার নামটা কেন গুরুত্বপূর্ণ জানো? ভানু আথাইয়া এই সিনেমায় পোশাক ডিজাইন বা কস্টিউম ডিজাইনের কাজ করেছিলেন গান্ধী সিনেমাতে। অ্যাকচুয়ালি গান্ধী সিনেমা এটা মহাত্মা গান্ধীর জীবনীর উপর ভিত্তি করে তৈরি হয় এবং এটার পরিচালক ছিলেন রিচার্ড অ্যাটনবারা এবং এই সিনেমায় যিনি কস্টিউম ডিজাইনে কাজ করেন ভানু আথাইয়া, তিনি কিন্তু প্রথম ভারতীয় হিসাবে অস্কার পান। প্রথম ভারতীয় অস্কার জয়ী তিনি ছিলেন। অলরাইট, ভানু আথাইয়া, এর নামটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। এর পরেরটা, পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণুর ভিতরে আমরা 3 প্রকারের কণা দেখতে পাই, তাই না? পরমাণুর একটা নিউক্লিয়াস থাকে, তার বাইরে কিছু কক্ষপথ থাকে, কে, এল, এম, এই ধরনের কিন্তু কিছু কক্ষপথ থাকে। তো পরমাণুর যে কেন্দ্র থাকে, পরমাণুর যে কেন্দ্র মানে হচ্ছে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে আমরা দেখতে পাই প্রোটন ও নিউট্রন দেখতে পাই, ঠিক আছে? প্রোটন ও নিউট্রন কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসে। আর ইলেকট্রনগুলো কোথায় থাকে? ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে থাকে, ঠিক আছে? এবার পরমাণুর হিসাবে পরমাণুর ভর অনুযায়ী বা বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল হয় ইলেকট্রন কতগুলি থাকবে। ওকে, সো এখানে দেখো প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনের মধ্যে কোনটি সব থেকে ভারী কণা? নিউট্রন সব থেকে ভারী কণা, যেটা পরমাণু নিউক্লিয়াস থেকে আমি বললাম। তারপরে হচ্ছে প্রোটন, নিউট্রনের পরে হচ্ছে কি প্রোটন, আর ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা কণা। সবচেয়ে হালকা কণার নাম কি? অ্যান্সার হচ্ছে এখানে ইলেকট্রন, সব থেকে হালকা কণা পরমাণুর। ফুলপতি কোন রাজ্যের নৃত্য? ফুলপতিটা কোন রাজ্যের একটা নৃত্য? ফুলপতি হচ্ছে এটা একটা লোকনৃত্য, ঠিক আছে? তো এই ফুলপতি নামক এই লোকনৃত্যটা কোন রাজ্যে পরিবেশিত হয়? লোকনৃত্য থেকে প্রশ্ন কিন্তু আসতে বাধ্য রেল এসএসসি এনটিপিসির পরীক্ষাতে, তো এগুলো ভালো করে আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। ফুলপাতি হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য। মধ্যপ্রদেশের আরও কয়েকটা লোকনৃত্য লিখে নাও, যেমন হচ্ছে খাজুরাহ নৃত্য, খাজুরাহ নৃত্য। আচ্ছা, মাটকি, মাটকি কোথাকার লোকনৃত্য? অ্যান্সার হবে মধ্যপ্রদেশের। তারপরে হচ্ছে গ্রিডা, গ্রিডা কোথাকার লোকনৃত্য? ডেয়ারি স্টুডেন্টস, গ্রিডাও কিন্তু একটা লোকনৃত্য, হচ্ছে মধ্যপ্রদেশের। ওকে, আজকে এই 4টেই জেনে রাখো। নেক্সট প্রশ্ন, নারকেলের চাষের উপযোগী মৃত্তিকা কোনটি? নারকেল চাষের জন্য সবথেকে উপযোগী মৃত্তিকা কোনটি? পটসল মৃত্তিকা, উপকূলীয় মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পলি মৃত্তিকা। বেসিক প্রশ্ন, উপকূলীয় মৃত্তিকাতে খুবই বেশি পরিমাণে কিন্তু নারকেল চাষ হয়। এই কারণে দেখেছি আমরা মালাবার উপকূল, মালাবার ও করমণ্ডল উপকূল
উপকূলে ভারতের সর্বাধিক নারকেল চাষ হয়? আচ্ছা ডেয়ার স্টুডেন্টস, বলে ফেলো দেখি, করমণ্ডল উপকূল কোন রাজ্যের উপকূলকে বোঝানো হচ্ছে? তামিলনাড়ুর উপকূলকে। এবং মালাবার উপকূল হচ্ছে কেরালার উপকূল। তো কেরালা এবং তামিলনাড়ু এই রাজ্যগুলোতে নারকেল কিন্তু খুবই বেশি পরিমাণে চাষ হয়ে থাকে। পরে একটা হোমওয়ার্ক তোমাদের, আজকের রায়মোনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, এটা আজকের হোমওয়ার্ক থাকবে। সবাই এটা কমেন্ট করে উত্তর জানাবে। রায়মোনা হচ্ছে ভারতে অবস্থিত একটা জাতীয় উদ্যান, এটা কোন রাজ্যে অবস্থিত আছে? আশা করব তোমরা সকলে এটার উত্তর করবে এবং তার সঙ্গে সকলে কিন্তু ক্লাসটিতে লাইক করো একটা করে। চলো পরের প্রশ্ন, কাজু বাদাম রপ্তানিতে ভারতের কোন রাজ্য প্রথম? আচ্ছা আর একটা জিনিস দেখো, কাজু বাদাম এটাও কিন্তু একটা উপকূলীয় মৃত্তিকাতে ভালো চাষ হয়, ঠিক আছে? কাজু বাদাম কি হয়? এটাও উপকূলীয় মৃত্তিকাতে, উপকূলীয় মাটিতে কাজু বাদাম ভালো চাষ হয়। ওকে, এবারে দেখো, কাজু বাদাম রপ্তানি করে থাকে ভারতের কোন রাজ্য সব থেকে বেশি? এটা মহারাষ্ট্র সব থেকে বেশি পরিমাণে কাজু বাদাম রপ্তানি করে ভারতের মধ্যে। ডব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ডব্লিউটিও এটা কত সালে স্থাপিত হয়েছিল? এনিওয়ান? ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডব্লিউটিও এটা কবে স্থাপিত হয়? অ্যান্সার হচ্ছে 1995 সালে স্থাপিত হয়েছিল ডব্লিউটিও। কিন্তু এই ডব্লিউটিওটা অ্যাকচুয়ালি প্রথমে এটার নাম ছিল, এটা পূর্বে কি ছিল? পূর্বে ছিল ডব্লিউটিও গ্যাট নামে, GAAT, অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেডস। ট্যারিফ অ্যান্ড ট্রেডসের উপরে জেনারেল এগ্রিমেন্টস, এটা ছিল এটার পূর্ব নাম। এটা একটা প্রথমে চুক্তিপত্র ছিল, এগ্রিমেন্ট ছিল, পরবর্তীতে এটা একটা সংস্থার রূপ পায়। তো এই গ্যাট এটা কবে স্বাক্ষরিত হয়েছিল জানো? গ্যাট এটা স্বাক্ষর হয়, গ্যাট স্বাক্ষর হয় 1947-এ, 1947 গ্যাট স্বাক্ষরিত হয়। পরবর্তীতে এটা গিয়ে একটা প্রতিষ্ঠান হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হিসাবে 1995-তে। আচ্ছা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর খুবই সহজ, কোথায় আছে? সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব, প্রকৃতিতে ক্লোরিনের কয়টি আইসোটোপ আছে? ক্লোরিনের কতগুলি আইসোটোপ বর্তমান আছে? আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে হচ্ছে, এখানে দেখো লেখা আছে প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা আলাদা হবে, এটাকে আমরা বলবো আইসোটোপ। আইসোবার কি? প্রোটন সংখ্যা অসমান কিন্তু ভর সংখ্যা সমান, এটাকে আমরা বলবো কি? এটাকে বলবো আমরা আইসো আইসো বার। আইসোটোন কি? টোন মানে হচ্ছে নিউট্রন, এটা কিন্তু সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা অসমান হবে, এটাকে আমরা বলবো কি? এটাকে বলবো আইসোটোন। তো প্রোটন সংখ্যা সমান আছে কিন্তু ভর সংখ্যা আলাদা এমন, বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা এমন পরস্পর মৌলকে বলা হচ্ছে আইসোটোপ। যেমন ক্লোরিনের আমরা যদি দেখি দুটি আইসোটোপ আছে। কি কি আইসোটোপ জানো ক্লোরিনের আইসোটোপগুলো? ক্লোরিনের আইসোটোপ হচ্ছে একটা, ক্লোরিনের ফার্স্টে আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা জানতে হবে। ক্লোরিনের সংকেত হচ্ছে Cl। এর প্রোটন সংখ্যা কত? এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। আর এর একটা আইসোটোপ হচ্ছে ক্লোরিন 35, আরেকটা হচ্ছে ক্লোরিন 37 এবং নিচে 17, যেটা প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা সেটা কিন্তু নিচে বসে। 17 হচ্ছে প্রোটন সংখ্যা। এই দুটি সমান কিন্তু ভর সংখ্যা একটা 37 একটা 35 আলাদা আলাদা। ওকে, তো দুটি। আচ্ছা, এরপরে ভারতে অকৃষি আয়কর কার দ্বারা আরোপিত হয়? অকৃষি, কৃষিজাত নয়,
এমন আয়কর কার দ্বারা আরোপিত হবে? কেন্দ্র কর্তৃক আরোপিত এবং রাজ্যগুলির মধ্যে সম্পূর্ণ বিতরণ করা হয়, রাজ্য দ্বারা আরোপিত হয়, কেন্দ্র কর্তৃক আরোপিত এবং বরাদ্দকৃত করা হয়, নাকি কেন্দ্র কর্তৃক আরোপিত এবং রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্ব করা হয়? তো এখানে একটা জিনিস দেখো, অকৃষি কর মানে কোন করের কথা বলা হচ্ছে? যেমন আমাদের কর্পোরেট ট্যাক্স, আয় কর, তারপরে হচ্ছে তোমার অন্যান্য যে সমস্ত করগুলো হয়ে থাকে, আই ইনকাম ট্যাক্স হতে পারে, কর্পোরেট ট্যাক্স হতে পারে, এই ট্যাক্সগুলো কি, এগুলো হচ্ছে অকৃষি কর, ঠিক আছে, অকৃষি আয়করের মধ্যে পড়ে। তো এগুলো তোমার হচ্ছে আরোপিত হয় কাদের দ্বারা জানো? কেন্দ্র কর্তৃক আরোপিত হয়, কিন্তু এটা বরাদ্দকৃতও হয় কেন্দ্র কর্তৃক। আর রাজ্য কর্তৃক আরোপিত কর হচ্ছে কি, এরা আরোপিত কর হচ্ছে কৃষি কর। কৃষি কর কারা আরোপ করে? কৃষি কর আরোপ করে থাকে রাজ্য সরকার। অলরাইট। শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোন স্থানে রয়েছে? শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোথায় অবস্থিত? চণ্ডীগড়ে অবস্থিত শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর। TWS একাডেমি অ্যাপ যারা এখনো ডাউনলোড করনি তাদের সকলকে আমি রিকমেন্ড করব আমাদের TWS একাডেমি অ্যাপ, যেখানে যুক্ত হয়ে তোমরা আমাদের TWS একাডেমি অ্যাপের মাধ্যমে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশান নিতে পারবে। সমস্ত চাকরির পরীক্ষার প্রিপারেশান এখানে দেওয়া হয়। এইখান থেকে প্রচুর স্টুডেন্টরা কিন্তু সফলতা অর্জন করেছে। তো তোমাদেরকেও আমি রিকমেন্ড করবো এখানে যুক্ত হওয়ার জন্য। আর যদি WEP KP সহ রেল SSC এবং অন্যান্য প্র্যাকটিস ব্যাচে তোমরা যুক্ত হতে চাও, একটা রুটিন অনুযায়ী যদি প্র্যাকটিস ক্লাস করতে চাও এখানে, হ্যাঁ, এবং টার্গেট তোমার যে পরীক্ষায় সেই পরীক্ষার জন্য যদি একদমই স্পেসিফিকভাবে প্রিপারেশান নিতে চাও, তো অবভিয়াসলি তোমাকে আমাদের ব্যাচে যুক্ত হতে হবে। তো সেখানে যুক্ত হয়ে তোমরা প্রিপারেশান নিতে পারবে। ওকে, তো যারা এখনও TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করনি অবশ্যই সকলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলো, ওখান থেকে ডাউনলোড করবে এবং আজই ভর্তি হয়ে যাও। সেরা প্রিপারেশন কিন্তু TWS একাডেমি তোমাদের করাচ্ছে বিগত কয়েক বছর ধরে। ওকে, আচ্ছা, আর যারা এখনও ক্লাসে লাইক করোনি অবশ্যই লাইক করো। যারা বুক বাই করতে চাও আমাদের একটা অপশান আছে এরকম বুক বলে, এখানে গিয়ে তোমরা আমাদের বুক বাই করতে পারবে। ওকে, আমাদের বুক আছে সেটা বাই করতে পারবে। যদি কেউ টেস্ট দিতে চাও, পেইড টেস্ট, ফ্রি টেস্ট ইত্যাদি মানে টেস্ট আছে, জব অ্যালার্টের জন্য তোমরা এখানে দেখতে পাবে জব অ্যালার্ট। তো আমাদের এখানে অনেক ফিচার্স আছে, ফ্রিতে তোমরা PYQsগুলো পেয়ে যাবে, এক জায়গায় করা আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। অলরাইট, এরপরেরটা দেখি। রজত শর্মা হলেন একজন বিখ্যাত কে? রজত শর্মা একজন বিখ্যাত কি জাদুকর, কার্টুনিস্ট, চিত্রকর, সাংবাদিক। রজত শর্মা একজন বিখ্যাত সাংবাদিক। হাসদেও জঙ্গল কোথায় অবস্থিত? হাসদেও জঙ্গল কোথায় আছে? ছত্তিশগড়ে আছে হাসদেও জঙ্গল। পঞ্চায়েত রাজ ব্যবস্থা উল্লেখ আছে কোন তালিকায়? পঞ্চায়েত রাজ ব্যবস্থার উল্লেখ আমরা পেয়েছি কোন তালিকাতে? কেন্দ্র, রাজ্য, যুগ্ম, উপরে কোনোটিই নয়। পঞ্চায়েত রাজ ব্যবস্থা অ্যাকচুয়ালি আছে রাজ্য তালিকায়। দেখো, পঞ্চায়েত নির্বাচন হলে রাজ্য নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনের দায়িত্বে থাকে, রাজ্যই কিন্তু পঞ্চায়েত নির্বাচনটা করিয়ে থাকে। তো পঞ্চায়েত রাজ ব্যবস্থা অ্যাকচুয়ালি রাজ্য তালিকারই অন্তর্গত। আচ্ছা, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে তোমরা নিশ্চয়ই বোঝো, ব্যাসার্ধ মানে হচ্ছে একটা গোল আছে, তার একটা পয়েন্ট থেকে অর্ধেক, এটা হচ্ছে একটা ব্যাস মানে হচ্ছে পুরোটা, ঠিক আছে? ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে এই পুরোটা হচ্ছে ব্যাস, আর অর্ধেকটা হচ্ছে কি? অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাই না? তো এই যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধ কত পৃথিবীর গড়? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6371 কিমি পৃথিবীর গড় ব্যাসার্ধ। অলরাইট, নেক্সট। একটি সাধারণ পরমাণুর একটি ইলেকট্রন বর্জন করলে কি হয়? একটি পরমাণু যদি একটি ইলেকট্রনকে বর্জন করে দেয়, বার করে দেয় তার কক্ষপথ থেকে, তাহলে কি হবে? পরমাণু ইলেকট্রন বর্জন করলে পরমাণু একই সাথে একটি প্রোটনও বর্জন করে। অবশিষ্ট ইলেকট্রনগুলি দ্রুত গতিতে চলাচল করে।
পরমাণু একটি ধনাত্মক আয়ন হয়ে ওঠে নাকি পরমাণু একটি ঋণাত্মক আয়ন হয়ে ওঠে? আসলে কি হয় যদি ইলেকট্রন বর্জন করে? এখানে দেখো পরমাণু প্রোটন বর্জন করে না যদি ইলেকট্রন বর্জন করে, ফার্স্ট ওটা মানে একটা ভুল তথ্য। তারপরে দেখো অবশিষ্ট ইলেকট্রনগুলো যে দ্রুত গতিতে চলাচল করে, এটাও ভুল তথ্য। পরমাণু ধনাত্মক হয়ে ওঠে। ঋণাত্মক ইলেকট্রন মানে কি? ইলেকট্রন হচ্ছে একটা ঋণাত্মক আয়ন, ঠিক আছে? ঋণাত্মক তোমার হচ্ছে পরমাণুর একটা অণু, ঠিক আছে? তো এটা বর্জন করলে কি হবে? এটা ধনাত্মক হয়ে উঠবে। কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়? স্বর্ণরেণুর নদী কাকে বলা হয়? ওব নদী, ইয়াংসিকিয়াং, ব্রহ্মপুত্র, দাজলা। এখানে দেখো ইয়াংসিকিয়াংকে বলা হয় স্বর্ণরেণু নদী। এটা হচ্ছে এশিয়া এশিয়া তথা এশিয়া তথা চীনের দীর্ঘতম নদী। চীনের সব থেকে দীর্ঘতম নদীর নাম কি? অ্যান্সার হচ্ছে ইয়াংসিকিয়াং। এশিয়ার সব থেকে দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসিকিয়াং। দুটোই কিন্তু এখানে অ্যান্সার হবে, যেটা স্বর্ণরেণু নদী নামে পরিচিত। আচ্ছা, মৌর্য বংশের পর মগধে কোন বংশ রাজত্ব করেছিল? আচ্ছা, আমরা যদি মগধের বংশগুলোকে পরপর সাজাই, প্রথমে কি আসে? হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশ প্রথম শাসন করতে আসে। হর্ষঙ্ক বংশের পরে শাসন করেছিল মগধে শিশুনাগ বংশ, তাই না? শিশুনাগ কর্তৃক প্রতিষ্ঠিত শিশুনাগ বংশ শাসন করেছিল পরবর্তীতে হর্ষঙ্ক বংশের। তারপরে নন্দ বংশ, নন্দ বংশ শাসন করেছিল। আচ্ছা, নন্দ বংশের পরে কোন বংশ শাসন করে? নন্দ বংশের পরে শাসন করেছিল যে বংশ, সেই বংশটা হচ্ছে মৌর্য বংশ। মৌর্য বংশ। আচ্ছা, এবারে এই দেখো মৌর্য বংশ, মৌর্য বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি কে ছিলেন জানো? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু তার বংশে তারপরে অনেক শাসক এসেছিলেন, কিন্তু শেষ যিনি শাসক ছিলেন, শেষ শাসক ছিলেন যিনি এই বংশের, তিনি হচ্ছেন বৃহদ্রথ। বৃহদ্রথ মৌর্য, ইনি ছিলেন শেষ শাসক মৌর্য বংশের। এনাকে পরাজিত করে পুষ্যমিত্র শুঙ্গ বলে একজন ব্যক্তি, তিনি শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। কে প্রতিষ্ঠা করেন? পুষ্যমিত্র শুঙ্গ, ইনি ছিলেন প্রতিষ্ঠাতা এই বংশের। কাকে পরাজিত করেছিলেন? বৃহদ্রথকে পরাজিত করেছিলেন। তো মৌর্য বংশের শেষ শাসককে, এটা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, শেষ শাসক এটা মনে রাখবে, বৃহদ্রথ ছিলেন। ওকে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? দিল্লিতে আছে এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, নতুন দিল্লিতে অবস্থিত আছে। নতুন দিল্লিতে অবস্থিত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1800, মাফ করবে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? এক মিনিট, আমাকে একটু ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা এখানে আই থিঙ্ক ভুল আছে না? এটা 1900 হবে, 1800 কিভাবে হয় এটা? ঠিক আছে, এটা 1900 হবে। 1965-তে স্থাপিত হয়েছিল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা একটু বাড়িতে দেখে নিও তো, 1900ই হবে, ঠিক আছে? 1800 তো একদমই হবে না। 1965-তে স্থাপিত হয়েছিল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওকে, এটা দিল্লিতে আছে। এরপরে দেখো সংবিধানে কত রকম স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে? সংবিধানে কত প্রকারের স্বাধীনতার অধিকার আছে? সংবিধানে আছে 6 প্রকারের স্বাধীনতার অধিকার। নিম্নলিখিতের মধ্যে কোনটি থার্মোপ্লাস্টিক? নিম্নে যে এগুলোর দাম দেওয়া আছে, মেলামাইন, আর তারপর হচ্ছে ব্যাকলাইট, দেন হচ্ছে ভালকানাইজড রাবার এবং পিভিসি। পিভিসি মানে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড পরীক্ষায় প্রশ্ন দেয় পিভিসির ফুল ফর্ম কি? তো পিভিসির ফুল ফর্ম কি বলবো আমরা ডিয়ার স্টুডেন্টস? পিভিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল। আচ্ছা, আমি লিখে দিই এখানে।
পলিভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে পিভিসির ফুল ফর্ম। ওকে, এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক একটা পিভিসি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের 3টে যুদ্ধের মধ্যে তৃতীয় যুদ্ধটা হয়েছিল 1761-তে। কাদের মধ্যে? আফগান ও মারাঠাদের মধ্যে হয় এই যুদ্ধটা। আফগান ও মারাঠাদের মধ্যে হয় এই যুদ্ধটা, নোট করে রাখো। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল আমাদের ভারতে? 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল আমাদের ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি স্থাপন করা হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে, যার মধ্যে ভারতের কিন্তু প্রথম আইআইটি ছিল আইআইটি খড়গপুর, এটাও একটু মনে রাখবে, ঠিক আছে? ভারতের ফার্স্ট আইআইটি পশ্চিমবঙ্গে আছে। ওকে, আইআইটি খড়গপুর, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 পর্যন্ত ছিল। এরপরেরটা, প্রকৌশল দিবস কবে পালিত হয়? প্রকৌশল দিবস বা ইঞ্জিনিয়ার ডে কবে আমাদের ভারতে পালিত হয়ে থাকে? ভারতে প্রকৌশল দিবস পালিত হয় 15ই সেপ্টেম্বর। আচ্ছা, এই 15ই সেপ্টেম্বর এই প্রকৌশলটা দিবস পালন করা হয় একজন ব্যক্তির জন্মদিনে। কার জন্মদিনে পালিত হয় বলো তো দেখি? কার জন্মদিনে প্রকৌশল দিবস পালিত হয়? জাতীয় প্রকৌশল দিবস বা ইঞ্জিনিয়ার ডে পালিত হয়ে থাকে কার জন্মদিনে? পালিত হয় স্যার এম বিশ্বেশ্বরাইয়া, ইনি একজন ভারতরত্ন প্রাপক ছিলেন। স্যার এম বিশ্বেশ্বরাইয়া এনার জন্মদিনে। ভারতে সিনেমায় অবদানের স্বীকৃতি স্বরূপ 2023 সালের জন্য জে.সি. ড্যানিয়েল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কে সম্প্রতি? 2023 নয়, 2024 হবে। ওকে, সালের জন্য জে.সি. ড্যানিয়েল পুরস্কারে নির্বাচিত হয়েছেন কে? অ্যান্সার হচ্ছে সাজি এন করুন। গমনে সক্ষম এমন একটি উদ্ভিদ কোনটি? গমন করতে পারে, চলতে পারে এমন একটি সক্ষম উদ্ভিদ কোনটি? গমনে সক্ষম উদ্ভিদ হচ্ছে ভলবক্স, গমনে সক্ষম। অলরাইট, আজকের সেশন এখানেই এন্ড। যারা 30টি প্রশ্ন নিয়ে ক্লাস করলাম তোমাদের সঙ্গে, কেমন লাগলো সেশনটি কমেন্ট করে জানাতে ভুলবে না। পরের দিনে ক্লাসে দেখা হচ্ছে। যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও অবশ্যই কিন্তু ফলো করতে পারো। টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে যাবে আমাদেরকে ফলো করলে কিন্তু আমাদের আপডেট সম্পর্কে জানতে পারবে। ভালো থাকবে। আমাদের পরের দিনের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটি নতুন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।